আমি হচ্ছে ভাই মনীষা রানী বৈষ্ণব। আমি বিএসসি নার্সিং কমপ্লিট করেছি বারডেম নার্সিং কলেজ ঢাকা থেকে। আমি মাস্টার্স অফ পাবলিক হেলথ কমপ্লিট করেছি চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে 2024 সালে। আর আমার নার্সিং কমপ্লিট হয়েছে হচ্ছে 2020 সাল। এখন কোথায় কর্মরত আছেন? এখন আমি বর্তমানে কর্মরত আছি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নার্সিং সুপারভাইজার হিসেবে। এনক্লেক্সের যে জার্নিটা শুরুর পিছনে গল্পটা কি আপনার? জার্নির পিছনের গল্পটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাই আমি প্রচুর সেলফ আইডেন্টিফিকেশনে মানে ভুগছিলাম যে আমার আইডেন্টিফিকেশনটা কি। নার্সিং কমপ্লিট করেছি, হ্যাঁ এমপিএইচ করেছি, তাও মনে হচ্ছে মানে মন ভরছে না, মানে তৃপ্তির একটা কাজ করা সেটা কাজ করছিল না। দেন আমি হচ্ছে প্রচুর রিসার্চ করি বা সার্চ করা শুরু করি যে কিভাবে করা যায়। এমনিতে তো হচ্ছে নার্সিং এ যখন আসি আমার হচ্ছে একটা সুপ্ত বাসনা ছিল যে ইন্টারন্যাশনালি নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করা। তারপর 4 বছর পড়াশোনার মধ্যে মনে হয় যে সুপ্ত বাসনাটা সুপ্তই রয়ে গেছিল ভাইয়া। কোনোভাবে সেটা প্রকাশ করার আমি সুযোগও পাইনি বা ওইরকম একটা গাইড যে দরকার সেরকম গাইড আমি পাইনি। নার্সিং কলেজে পড়েছি, টপ স্টুডেন্টদের মধ্যে ছিলাম, ভালো সার্টিফিকেট গেইন করেছি, এই তো। তারপর হচ্ছে ফেসবুক একদিন স্ক্রল করতে করতেই আমাদের নার্সিং কলেজের ফার্স্ট ব্যাচের একজন আপুকে দেখলাম, উনি মালয়েশিয়াতে পরীক্ষা দিতে গেলেন। তখন ওনার ডিটেলসটা আমি অ্যাকচুয়ালি পড়িনি। দেখলাম যে আপু মালয়েশিয়া পরীক্ষা দিতে গেলেন, পরীক্ষা দিয়ে হচ্ছে পাশ করেছেন, এবং সেটা হচ্ছে আমেরিকার রেজিস্টার্ড নার্স হিসেবে নিজেকে স্বীকৃতি দেওয়ার জন্য মানে ওইরকম একটা পরীক্ষা। তখন পর্যন্ত আমার ইনফ্লেক্স সম্পর্কে অ্যাকচুয়ালি আমার কোনো ধারণাই ছিল না। তারপর আমি হচ্ছে আপুকে নক করার আগে একটু গুগল সার্চ করি যে হোয়াট ইজ ইনফ্লেক্স, একটু ইউটিউবে দেখি যে ইনফ্লেক্স অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তারপর হচ্ছে একটু মাথার মধ্যে কমই ঢুকছিল। তারপর আমি আপুকে নক করি যে আপু আপনি হচ্ছে এরকম পরীক্ষা দিতে গেলেন, ইনফ্লেক্স হচ্ছে পাশ করলেন, তো কিভাবে কি। পরে আপু কিছুটা গাইড করলেন আমাকে। আপুর মোটামুটি গাইডেন্সে আমার কয়েক মাস হচ্ছে মোটামুটি সন্ডার্স এগুলো পড়াশোনা হয়েছিল, এই আর কি এরকমটাই। তারপর আমার ইনফ্লেক্সের জার্নি ভাই শুরু হয়ে গিয়েছে হচ্ছে 2025 ফেব্রুয়ারিতে আমি হচ্ছে শুরু করি অ্যাকচুয়ালি পড়াশোনাটা। আপনার তাহলে টোটাল জার্নিটা কত মাস লাগছিল আপনার? এই তো ভাই 2025 ফেব্রুয়ারি থেকে 2026 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 1 বছর। তবে আমার মাঝখানে প্রচুর গ্যাপ ছিল, যার জন্য মানে 1 বছর আমার প্রায় লেগে গেছে। আপনাদেরকে ভাই আমি শেয়ার করেছিলাম যে আমার খুব নিকট একজন আত্মীয় পৃথিবী থেকে চলে যায়, যার জন্য আমার প্রায় অনেকটা গ্যাপ চলে আসছে। তো আমি নোমান ভাইয়াকে বলেছিলাম যে ভাই আমার তো এরকম প্রায় এতদিনের গ্যাপ চলে আসছে, আমি তো ভাই এখন আবার মনে হয় আমাকে নতুন করে শুরু করতে হবে। তো নোমান ভাই আমাকে একটা সুন্দর করে একটা কাউন্সিলিং করেছিলেন যে দেখেন আপু, আপনি মাত্র এই কয়েকদিনের গ্যাপে আপনি মনে করছেন যে আপনার কয়েক মাসের গ্যাপ চলে আসছে, তাহলে আপনি যদি গ্যাপটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার মানে গ্যাপের পরিমাণটা বাড়তেই থাকবে। আপনি যেখান থেকে মানে শুরু করবেন এখন আপনাকে শুরু করে ফেলতে হবে, ঠিক আছে? নাহলে আপনি আরো পিছিয়ে যাবেন। আপনার যেহেতু টার্গেট ডিসেম্বরে পরীক্ষা দেওয়ার, তাহলে আপনার বসে থাকার কোনো দরকার নেই। এখন আমরা যেভাবে আগাচ্ছি, যেগুলো গ্যাপ ছিল আমাদের আগানোর পাশাপাশি আপনি হচ্ছে ওগুলা কমপ্লিট করবেন আর কি, এই আর কি। আচ্ছা, তাহলে আপনার এই জার্নিতে আপনি কী কী রিসোর্স ফলো করছেন? এই জার্নিতে ভাইয়া আমার রিসার্চ ছিল হচ্ছে সিম্পল নার্সিং। আপনাদের শিটগুলো তো মাস্ট বি। আপনাদের রিভিউ বুকটা তো ভাই জাস্ট ওয়াও লেভেলের ছিল, ঠিক আছে? মানে এত সুন্দর করে মানে সিম্পলও ধরতে হবে না, সন্ডার্সও ধরতে হবে না, এমন টাইপের করে নিয়ে আসছেন। মনে হচ্ছে যে আরো যদি আগে পেতাম তাহলে কষ্ট করে সিম্পল নার্সিংটাও করতে হতো না। আর অবশ্যই আপনাদের মক টেস্টগুলো খুব বেশি ইফেক্টিভ ছিল আমার জন্য। প্রত্যেকটা মানে চ্যাপ্টার পড়াচ্ছেন, প্রত্যেকটা টপিক পড়াচ্ছেন, টপিকের পাশাপাশি আপনি আপনার মক টেস্ট নিচ্ছেন, রেগুলার টেস্ট নিচ্ছেন। তো ওই টেস্টগুলোর পাশাপাশি হচ্ছে আবার টেস্টগুলো দিয়ে আমরা সেই রেশনালগুলো পড়ছি। তো ওই পড়তে পড়তে আমরা এক্সামের জন্য ভাই তখনই অ্যাকচুয়ালি আমরা প্রিপেয়ার হয়ে গেছিলাম। আচ্ছা, সাবস্ক্রিপশন কোনটা ইউজ করছেন? সাবস্ক্রিপশন হচ্ছে আমার ডিসেম্বরে হচ্ছে নেক্সটলেক্স নিয়েছিলাম, যেটা আমার জানুয়ারির দিকে হচ্ছে পরীক্ষা দেওয়ার কথা ছিল। তারপর বাই এনি চান্স হচ্ছে আমার জানুয়ারিতে এক্সামটা দেওয়া হয়নি, আমি ফেব্রুয়ারিতে এক্সাম বুক করি। যখন আমার জানুয়ারির মাঝামাঝিতে হচ্ছে নেক্সলেক্সের হচ্ছে সাবস্ক্রিপশন হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়। তো আমি চিন্তা করছিলাম যে এখন যদি কোয়েশ্চেনটা কন্টিনিউ না করি তাহলে তো হচ্ছে শুধুমাত্র রিভিশন দিয়ে আমার হবে না, পরীক্ষা পর্যন্ত আমি আগাতে পারবো না। দেন হচ্ছে আমি আপনাদের পরামর্শ অনুযায়ী আমি আবার বুট ক্যাম্প কন্টিনিউ করি। আবার বুট ক্যাম্প 1 মাসের জন্য কিনেছি। তারপরে তো বুট ক্যাম্প দিতে দিতেই হচ্ছে আমি ভাই পরীক্ষায় বসে যাই। আচ্ছা, স্কোরগুলো কেমন থাকতো আপনার সাবস্ক্রিপশনে? সরি ভাইয়া, আপনার সাবস্ক্রিপশনের স্কোরগুলো কেমন থাকতো? হ্যাঁ সাবস্ক্রিপশনের স্কোর হচ্ছে আমার নেক্সটলেক্সের ক্যাটগুলো প্রথম দিকে একটু আসতো, মানে বর্ডার লাইন হাই ভেরি হাই এরকম মিক্সড আপ আসতো। তারপর আমি আপনাকেও প্রচুর জ্বালাই, নোমান ভাইকে হচ্ছে প্রচুর ডিস্টার্ব করে যে ভাই আমার তো হচ্ছে স্কোর হচ্ছে আপ হচ্ছে না, মাঝে মধ্যে স্কোর হচ্ছে বর্ডার লাইন আসতেছে, আমি কি করতে পারি? তো আপনি বললেন যে আপনি যারা খুব ভালো স্কোর করতেছে আপনি তাদের সাথে একটু ইভালুয়েট করেন। তারপর আমি কয়েকজনের সাথে কথা বলি। দেন আমি 3 দিনের মধ্যে হচ্ছে আমি শিটগুলো আবার রিভিউ করি। 3 দিন আমি হচ্ছে এক্সামটাকে অফ রেখেছিলাম। 3 দিনের মধ্যে সবগুলো শিট কমপ্লিট করে প্লাস হচ্ছে আপনাদের মক টেস্টের রেশনালগুলো আমি হচ্ছে 3 দিনের মধ্যে কমপ্লিট করেছি। দেন আমি হচ্ছে আবার ক্যাট রেডগুলো স্টার্ট করলাম, দেখলাম যে আমার সবগুলাই তারপর হচ্ছে হাই ভেরি হাই এভাবে আসতেছে। আর বুট ক্যাম্প হচ্ছে ভাই আমার জন্য খুবই পান্তাভাত টাইপের ছিল। ক্যাট বলেন রেড বলেন এগুলো সবগুলোতে আমার প্রায় 84 পর্যন্ত আমি ক্যারি করতে পেরেছি। আপনি মানে পরীক্ষায় বসবেন কখন আত্মবিশ্বাস পাইছেন?
পরীক্ষায় বসবো কবে? আপনাদের তো ভাই আপনাদের সাথে আমি সম্ভবত যুক্ত হয়ে হচ্ছে এপ্রিলের মাঝামাঝি পর্যায়ে। তো আপনারা প্রথম থেকে আমাদেরকে প্রচুর কাউন্সেলিং করতেন যে আমাদের সাথে আপনাদের কন্টিনিউশন শেষ হওয়ার 2 মাসের মধ্যে আপনারা পরীক্ষায় বসে যাবেন অ্যাট এনি কস্ট, এবং আমি ভাই সেভাবেই নিজেকে প্রস্তুতি নিচ্ছিলাম। এবং আমার কিন্তু স্কোরও মোটামুটি আপনাদের মক টেস্টে মোটামুটি টপ লেভেলেরই ছিল, যে পঞ্চমের মধ্যে আমি সবসময় থাকতাম, এবং আপনারাও আমাকে প্রচুর কনফিডেন্স দিতেন যে মনীষা আপা, আপনার তো পরীক্ষা ভালো হচ্ছে, আপনি কিন্তু এক্সামে দেরি করবেন না। তো ওই যে বললাম যে আমার একজন নিকটাত্মীয় পৃথিবী থেকে চলে যাওয়ার পর এত পরিমাণে ভেঙে যায়, যার কারণে পরীক্ষাটাও আমার একটু দেরি হয়ে যায়। তারপর হচ্ছে নোমান ভাইয়ের কাউন্সিলিং এর পর আমি আবার হচ্ছে রিকভারি করি নিজেকে, আবার সেলফ মোটিভেটেড হয়ে যায়। আমি তো 6-7 মাস টানা অনেক কষ্ট করেছি, তাহলে মানুষ তো আসবে যাবে এই চিন্তা করে যদি আমি থাকি, তাহলে তো এই স্বপ্নটাকে আমি জয় করতে পারবো না। দেন হচ্ছে আমি আবার সেপ্টেম্বর থেকে আমি খুব ভালোভাবে পড়াশোনা করি। এমন দিন গেছে ভাই আমার 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ঘন্টা ঘুম, যেহেতু আমার হচ্ছে মাঝে মধ্যে 24 ঘন্টা পর্যন্ত অফিস করতে হয়। অফিস থেকে এসে উইদাউট রেস্ট অনলি কোনো মতো স্নান করে খেয়ে দিয়ে আবার পড়তে বসেছে যে আমাকে আগাইতে হবে। আমার ব্যাচমেটরা পাশ করে ফেলতেছে, এই যে একটা ছিল চ্যালেঞ্জ যে আমি তাহলে কোথায় ঝরে পড়ে তো যেতে পারি না। দেন হচ্ছে আমি আবার সেলফ মোটিভেটেড হয়ে ভাই আবার ফিরে আসি। আচ্ছা, আপনি কি মনে করেন যে কত মাস আসলে আইডিয়াল প্রিপারেশন টাইম এনক্লেক্সের জন্য? আইডিয়াল প্রিপারেশনটা ভাই আমি মনে করি যে 7 to 8 মান্থসের মধ্যে পরীক্ষায় বসা পসিবল, যদি সে কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারে। যেমন আমার তো কনসিস্টেন্সিটা মাঝখানে একটু ব্রেকডাউন হয়ে যায়, না হলে তো আমিও ভাই 7 থেকে 8 মাসের মধ্যে পরীক্ষায় বসার মতো প্রিপারেশনটা নিয়েছিলাম। তো আমার মতে যারা ইনক্লেক্সের জন্য প্রিপারেশন নিবে বা এখনো যা চিন্তা ভাবনা করছে যে আমি হ্যাঁ পড়বো, তারা মোটামুটি 7 থেকে 8 মাসের মধ্যে যদি রেগুলার পড়াশোনা করতে পারে, তারা পরীক্ষায় বসার মতো যোগ্যতা অর্জন করবে। আচ্ছা, পরীক্ষার প্রশ্নগুলো আপনার কাছে কেমন লাগছে? পরীক্ষার প্রশ্ন অবশ্যই ভাই প্রচুর ট্রিকি ছিল, প্রচুর ট্রিকি। নেক্সট লেগস বা বুট ক্যাম্প এই টাইপের কোয়েশ্চেন কেন জানি আমার কাছে মনে হচ্ছে এতটাও নেক্সট লেগস বা বুট ক্যাম্প সাবস্ক্রিপশন অনুযায়ী কোয়েশ্চেন প্যাটার্নটা আমার ছিল না। বাকি জনের এক্সপিরিয়েন্স আমি যাই না, অনেক ট্রিকি ছিল। তো সেই ক্ষেত্রে ভাইয়া প্রথমতই হচ্ছে এলিমিনেশন, যেটা আপনারা আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে এলিমিনেট করব যদি কোনো ধরনের কোয়েশ্চেন আপনারা বুঝতে না পারেন। ভাই টপিক কিন্তু সবকিছু নোন ছিল, ঠিক আছে, বাট সাবস্ক্রিপশনের মতো করে অপশনগুলো ছিল না। অপশনগুলো এত বেশি হার্ড ছিল কোয়েশ্চেনে, আমার প্রথম দিকে একটু ধরতে কষ্ট হয়েছিল। তারপর আমি যখন আগাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছে যে আমার কোয়েশ্চেন শুধু হার্ডই হচ্ছে। পরে আমার নোমান ভাইয়ের কথা মনে হচ্ছিল যে আপু, কোয়েশ্চেন যদি হার্ড হয় ইটস এ গুড সাইন। তা আমি দেন হচ্ছে কনফিডেন্টটা আসে ভাইয়ের ওই কথাটা মনে পড়াতে যে আমার তো কোয়েশ্চেন হার্ড হচ্ছে, হয়তো আমি পারছি, সেজন্য আমার কোয়েশ্চেন গুলো হার্ড হচ্ছে। দেন ভাইয়া আমার হচ্ছে লাস্টের দিকে 80তম পর্যায়ে যখন যাই, দেখলাম যে আমার হার্ডই ছিল। 81 নম্বরে হচ্ছে আমি একটু ইজি কোয়েশ্চেন পেয়েছি। তারপরে মনে হয় আমার 85 ক্লোজ হতে পারে। তারপরেই তো ভাইয়া 85 আমরা ক্লোজ হলো। পরীক্ষা দিয়ে কি মনে হয়েছে আপনি পাস করবেন নাকি ফেল করবেন, কোনটা চিন্তা আসছে মাথায়? পরীক্ষা দিয়ে আমি হচ্ছে ফার্স্ট নোমান ভাইয়ের সাথে কথা বলি, আমি কথা বলি না, আমি তো ভয় কারোর সাথে কথাই বলতে চাচ্ছিলাম না। নোমান ভাই ফোন দিলেন, নোমান ভাইয়ের সাথে যখন কথা হয়, নোমান ভাইয়া বললেন যে আপু পরীক্ষা কেমন হয়েছে। আমি বললাম ভাই আমার মনে হচ্ছে 50-50। হ্যাঁ, এত বেশি ট্রিকি কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আমার টপিক সবকিছু নোন ছিল, জাস্ট 2-1টা ড্রাগ হচ্ছে আমার একটা আননোন ছিল। এগুলো আমি এলিমিনেশন আপনাদের ওই টেকনিকটা অ্যাপ্লাই করার পর হচ্ছে আমার মনে হচ্ছে ওই অ্যান্সার গুলো আমার কারেক্ট হয়েছে। তারপর নোমান ভাই বললো যে ইটস এ গুড সাইন, যে আপনার মনে হচ্ছে আপনার অনেক হার্ড হয়েছে কোয়েশ্চেন এবং আপনার 50-50 হয়তো আপনার হয়ে যেতে পারে, আর 85 ক্লোজ হয়েছে। তারপর ভাইয়ার ওই ভরসাটা আমাকে অনেকটাই কি বলবো, ভরসা দিয়েছে নিজেকে, এই আর কি। আচ্ছা, আমি একটু পিছনে যাই। হলে ঢুকার আগে আপনার ভিতরে ফিলিংসটা কেমন ছিল? এটা ভাইয়া বলার মতো না যে হলে ঢোকার আগে কি অবস্থা। যখন আমরা যেহেতু 3 জন ছিলাম একই রুমে, শামা হোটেল থেকে যখন যাচ্ছিলাম ভাই, গাড়িতেই আমার হাইপোটেনশন ডেভেলপ করছিল। এমনিতে আমার প্রায় হাইপো হয়ে যায়, তখন মনে হয় যে আরো বর্ডার লাইন থেকে মনে হচ্ছে আরো আন্ডারলাইন হয়ে যাচ্ছে। এত পরিমাণে মাথা ব্যথা, এত পরিমাণে টেনশন কাজ করছিল। হ্যাঁ, যখন আমি পিয়ারসন ভূতে এন্ট্রি নেই, যে এত বড় একটা হলে এক্সাম দিতে আসছি, ইন্টারন্যাশনাল লেভেলের একটা হল রুম। হ্যাঁ, তারপর ইন্ডিয়ান পাকিস্তানি অনেক ফ্রেন্ডের সাথেও ভাই আমাদের কমিউনিকেশন হয়েছে। হ্যাঁ, যে এরা এত কনফিডেন্ট, আমরা বাংলাদেশিদের মধ্যে কেন এত কনফিডেন্ট নাই। তো এই জিনিসটা খুব কাজ করেছে। তো ওদের সাথে মোটামুটি একটা কমিউনিকেশন করতে করতে একটু কনফিডেন্ট নিয়ে পরীক্ষার হলে ঢুকতে গিয়েছিলাম। আপনার সোশ্যাল মিডিয়াতে কেমন ছিল, আপনার ঝড় ছিল এনক্লেক্স পাশের পর? সোশ্যাল মিডিয়াতে তো আমার বাবা মা থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন, আমার স্টুডেন্টস, আমার কলিগ এত পরিমাণে এত হ্যাপি। হসপিটালে গেলে আমার স্টুডেন্টসরা আমার থেকে প্রচুর এখন তারা এনকারেজ হয়েছে ইনক্লেক্সে আসার জন্য। ওদেরকে ওদেরই অনেক সেলফ মোটিভেটেড তারা হয়ে গেছে। ওরা অলরেডি, কালকে আমার নাইট শিফট ছিল, কয়েকজন স্টাফ আমাকে বলছে যে ম্যাডাম আপনি তো হচ্ছে আমাদের দেখা প্রথম ইনক্লেক্স পাসার, প্লিজ আমাদেরকে মোটিভেট করেন, আপনি কিভাবে পাস করেছেন সব মন্ত্র আমাদেরকে বলতে হবে, কোনো কিছু লুকাতে পারবেন না। আমি ওদেরকে একটা কথাই বললাম যে ইফ আই ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট টু। ঠিক আছে, আমি যদি এত বাধা, এত স্ট্রাগল করে আমি যদি পারি,
তোমরা অবশ্যই পারবে। তোমাদের অ্যাট এনি টাইম যদি কোনো ধরনের ইনফরমেশন মনে হয় যে হ্যাঁ মনীষা রানী বৈষ্ণব তোমাদেরকে দিতে পারবে, সেটা তোমরা আমার থেকে অবশ্যই জেনে নিবা। আপনার এই জার্নিতে কোনো স্টাডি পার্টনার ছিল কিনা? না ভাইয়া, আমার স্টাডি পার্টনার ছিল না। আমি ছোটবেলা থেকে মানে পড়াশোনায় খুবই ইন্ট্রোভার্ট টাইপের, যেহেতু আমি স্টাডি পার্টনার ছোটবেলা থেকে আমার কখনোই ছিল না। গ্রুপ স্টাডি যেটা বলে, এটা আমি কখনোই নার্সিং কলেজে করিনি। আমার বান্ধবীরা প্রচুর গ্রুপ স্টাডি করতো, বাট আমি গ্রুপ স্টাডিতে কখনোই জয়েন দেইনি। আমার মনে হয় যে আমি নিজে নিজে যেটা পড়ে রাখতে পারবো নিজের মধ্যে, গ্রুপ স্টাডি করলে আমার প্রচুর হচ্ছে মানে কাজের চেয়ে বেশি হচ্ছে অকাজই বেশি হবে, গল্প হবে, আড্ডা হবে। হ্যাঁ, আমি তার চেয়ে বরং নিজে একা একাই পড়বো। হ্যাঁ, গ্রুপ স্টাডি বলতে যদি কোনো কিছু না বুঝতাম, আপনারা তো ছিলেনই ভাইয়া, আপনাদেরকে নক করেছি, যারা পাস করেছে তাদের থেকে হচ্ছে অনেক ধরনের ইনফরমেশন আমি ক্যারি করেছি, এটাই। তবে আমার গ্রুপ পার্টনার বা স্টাডি পার্টনার কেউ ছিল না। আচ্ছা, ব্যাচ 6-এর বাকি যারা আছেন এখনো পরীক্ষা বসেন নাই, তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা আপনার? ভাই ব্যাচ 6 আগুন কিন্তু, ঠিক আছে? আপনার একটা টার্গেট ছিল যে এই ব্যাচ 6 থেকে অ্যাটলিস্ট 10 জন আমরা পাশার চাই। 20 জন বলেছিলেন, তারপর আমাদের ইভালুয়েশনের গতি দেখে বলেছিলেন 10 জন। ভাই আমরা কিন্তু 10 জন হচ্ছে অলরেডি টার্গেট ফিল আপ করে দিয়েছি। বাকি জনের প্রতি অবশ্যই হচ্ছে অনেক ধরনের শুভকামনা আমার পক্ষ থেকে অবশ্যই থাকবে। হ্যাঁ, ফাহাদ ভাই, নোমান ভাইয়ের কোনো ধরনের কটু কথা শোনার জন্য আপনারা বসে থাকবেন না। আপনারা পাশ করেন, পাশ করে দেখেন যে নোমান ভাই, ফাহাদ ভাই আপনাদেরকে মাথায় তুলে রাখবে। ঠিক আছে? এত দিন কষ্ট করে আসছেন, আর কয়েকটা মাস কষ্ট করে পরীক্ষায় বসে যান। পরীক্ষা বসবো করে থাকলেই হচ্ছে ভাই পরীক্ষাটা অবশ্যই বসা হবে না। আমাদের সাহসটা অর্জন করতে হবে যে যেহেতু আমি পরীক্ষায় বসার জন্যই, পরীক্ষায় পাশ করার জন্যই আমি কষ্ট করে পড়াশোনা করছি, আমাকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে বসতে হবে।